সরি, লাইনে একটু ডিস্টার্ব হয়ে গিয়েছিল। মনে হচ্ছে যে আপনার বয়স অনেক কমে গিয়েছে। আসলে বিষয়টা সেটা না, বিষয়টা হচ্ছে নিজের প্রতি যদি একটু যত্নবান হন, সরি লাইনে একটু ডিস্টার্ব হয়ে গেছিল, হঠাৎ লাইনটা কেটে গিয়েছিল। তা সে যাই হোক, যেটা বলছিলাম যে নিজের প্রতি যদি একটু যত্নবান হন, নিজের প্রতি যদি খেয়াল রাখেন, তাহলে আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাকি হচ্ছে সৃষ্টিকর্তার ইচ্ছা। আপনার এই দেহ নামক যন্ত্রটাকে আপনার পরিচর্যা করতে হবে। আপনার গাড়ি আছে, গাড়িকে যদি আপনি পরিচর্যা না করেন, তার মোবিল যদি সময় মতো চেঞ্জ না করেন, তাহলে আপনার গাড়ি একসময় জং ধরে যাবে, গাড়ি চলবে না। ঠিক তেমনিভাবে এই দেহকেও আপনার পরিচর্যা করতে হয়। দেহকে কিভাবে ভালো রাখবেন সেই বিষয়ে কয়েকটি পয়েন্টস আমি বলি, মনস্তাত্ত্বিক, আধ্যাত্মিক এবং শারীরিক দৃষ্টিকোণ থেকে। কেমন? 1 নম্বর, দেখুন আমি যে কথাগুলো বলবো এর জন্য কোনো টাকা পয়সা খরচ করতে হবে না, কারো শরণাপন্ন হতে হবে না। নিজের প্রতি নিজে যদি একটু খেয়াল রাখেন, তাহলে নিজেই বিষয়গুলো করতে পারবেন। 1 নম্বর হচ্ছে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই প্রতিদিন সকালে, আজকের কিন্তু একটা ফ্যান্টাস্টিক টিপস দেব সবার শেষে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই যদি নিতান্ত বাথরুমে যাওয়ার প্রয়োজন হয়, যাবেন, কোনো অসুবিধা নেই। যদি যাওয়ার প্রয়োজন না হয়, তাহলে খুব ভালো, খুব ভালো। আপনি কি করবেন? বড় একটা গ্লাসে, যত বড় গ্লাস হয় ততই ভালো। আমার একটা গ্লাস আছে, ওটাকে গ্লাস বলবো না জগ বলবো না কলস বলবো আমি নিজেই জানি না। সেটাতে 2 লিটার পানি ধরে। এইরকম বড় একটা গ্লাসে 1 গ্লাস হালকা গরম পানি মিশিয়ে খালি পেটে প্রতিদিন পান করবেন। খুব বেশি না, খুব বেশি গরম না, আবার একেবারে ঠান্ডা না, মাঝারি গরমের 1 গ্লাস পানি আপনি পান করবেন। আপনি হয়তো বলতে পারেন যে আমার কিডনির সমস্যা আছে, আমার লিভারের সমস্যা আছে, আপনার অন্য কোনো সমস্যা আছে। সমস্যা যদি থেকে থাকে, তাহলে অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে, ডাক্তার যেভাবে চলতে বলে সেভাবে আপনি চলবেন। যারা স্বাভাবিক অবস্থায় আছেন, মেজর কোনো অসুস্থতা নেই, তারা প্রতিদিন এই কাজটি করবেন। আমি যে কথাটি বললাম, এটা আমার কোনো কথা নয়, জাপানিজ একজন ডক্টর, তিনি এটার উপর গবেষণা করে নাকি নোবেল প্রাইজ পেয়েছিলেন। তিনি দেখিয়েছেন
যে প্রতিদিন সকালে গরম পানি খেলে আপনার দেহ যন্ত্রটা পরিষ্কার পরিচ্ছন্ন হতে থাকে, ব্যাকটেরিয়া ফ্রি হতে থাকে। তাহলে কি হয়, আপনার ভিতরে বডি হিলিং পাওয়ার, সেলফ কিওর পাওয়ার বেড়ে যায়। আজকের থেকে তাহলে এই কাজটি করবেন। 2 নাম্বার হচ্ছে আমরা যারা মেডিটেশন চর্চা করি বা ধর্ম চর্চা করি, আমরা যে ধর্মেরই হই না কেন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যে ধর্মেরই আমরা হই না কেন, আমরা সবাই জিকির সম্বন্ধে আমাদের সবারই কম বেশি ধারণা আছে, তাই না? তাই নয় কি? সবারই কম বেশি ধারণা আছে। আপনার জীবনের সার্বিক সফলতার জন্য মনে রাখবেন, আপনার জীবনের সার্বিক সফলতার জন্য, সেটা ধর্মীয় সফলতা হোক, জাগতিক সফলতা হোক, যে কোনো সফলতার জন্য জিকির হচ্ছে সবথেকে শক্তিশালী একটি মাধ্যম। সেজন্যই সব ধর্মে জিকিরকে এতটা গুরুত্ব দেওয়া হয়েছে। জিকির হচ্ছে কি? জিকির হচ্ছে সাউন্ড, কতগুলো শব্দের সমন্বয়, কতগুলো শব্দের সমন্বয় করে সেই শব্দকে যদি আপনার ভিতরে প্রবেশ করাতে পারেন, তাহলে ওই শব্দের অনুভূতি আপনার অবচেতন মন ধারণ করতে থাকে। অবচেতন মন যেটাই ধারণ করবে, আপনার অবচেতন মন আপনার অনুপস্থিতিতে আপনাকে সেই দিকে, সেই পথে পরিচালিত করতে থাকে। সে কারণে জিকির এতটা গুরুত্বপূর্ণ। জিকির হচ্ছে শব্দের সমষ্টি। জিকিরের সাথে, অর্থাৎ শব্দের সাথে, আপনি যদি রং এবং সময় এই দুটোকে সংযোগ করতে পারেন, তখন এই জিকির অসম্ভব শক্তিশালী হয়ে ওঠে। তখন জিকির ঠেলা গাড়ি থেকে প্লেনের গতিতে সে দৌড়াতে থাকে। কিন্তু মনে রাখবেন, জিকির মানব জীবনে যতটা উপকারী, ঠিক ততটা ভয়ঙ্কর। কারণ প্রতিটি জিনিসেরই ভালো এবং খারাপ দিক আছে, পজিটিভ এবং নেগেটিভ দিক আছে। আমরা এর পরের আলোচনায় আসব, সেটা নিয়ে একটু আলোচনা করব। ইতিপূর্বে অনেক আলোচনা আমরা করেছি। প্রতিটা জিনিসের ভালো দিক, খারাপ দিক আছে। জিকিরেরও ভালো দিক আছে, খারাপ দিক আছে। আপনি যদি ঠিক মতো করে জিকির করতে না পারেন, তাহলে জিকির আপনাকে যতটা উপকার করার কথা ছিল, ঠিক তার উল্টোটা আপনার জীবনে ঘটতে থাকবে। অর্থাৎ জিকির আপনার জীবনে ভয়ঙ্কর রূপ ধারণ করতে থাকবে। আপনি যখন জিকির করেন, তখন সেই জিকিরের শব্দ, জিকিরের অনুভূতি, জিকিরের আবেগ, জিকিরের শক্তি
অর্থাৎ ওই শব্দের শক্তি আপনার ভিতরে প্রবেশ করে আপনার একেবারে অণু পরমাণু আপনার স্নায়ুর ভিতরে চলে যায় এবং জিকির আপনার ভিতরে কাজ করতে থাকে। অনেককে দেখা যায় জিকির করার সময় প্রচন্ড বেগে মাথা কাঁপিয়ে জিকির করতে থাকে। ইউটিউবে দেখবেন এরকম অনেক পাগলামি দেখা যায়। আমি যে কথা বলছি এই কথাটা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এবং সুফিজমের দৃষ্টিকোণ থেকে এই কথাটা এবং মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে আমি কথাটা বলছি। আমি শুধু বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে বলছি না, আমি শুধু আধ্যাত্মিকতার দৃষ্টিকোণ থেকে বলছি না, আমি আধ্যাত্মিকতা, মনস্তাত্ত্বিক এবং বিজ্ঞান এই তিনটি সাবজেক্টের দৃষ্টিকোণ থেকে আমি কথা বলছি। আপনি যদি মাথার দিকে ফোকাস করে, মাথায় খেয়াল করে, মাথা যদি ঝাঁকিয়ে জিকির যদি করেন, তাহলে আপনার দেহের ভিতরে যত স্নায়ু আছে এই স্নায়ুগুলো গিয়ে এক জায়গাতে কম্পাইল হয়েছে, সংযুক্ত হয়েছে। কোথায়? আপনার এই মস্তিষ্কে। জিকির করতে গিয়ে যদি কোনো একটা স্নায়ুতে যদি ডিস্টার্ব হয়ে যায়, তখনই আপনার মতিভ্রম ঘটবে, আপনার ভিতরে পাগলামি ভাব তৈরি হবে, আপনি ডিপ্রেশনে ভুগতে পারেন। আমার কাছে এরকম অনেকে আসে, দীর্ঘদিন ধরে জিকির করে এখন পাগলামি করে আর বলে যে এই পাগলামি ভাবটাই নাকি সৃষ্টিকর্তার পক্ষ থেকে আসা আশীর্বাদ। সৃষ্টিকর্তার পক্ষ থেকে আসা আশীর্বাদ হচ্ছে ওই পাগলামিটা। সেই জন্য জিকির করার সময় কখনোই মাথাকে ব্যবহার করবেন না। ভুলেও কখনো জিকির করার সময় মাথাকে ব্যবহার করবেন না। মাথাকে স্ট্রেট রাখবেন। যখন আপনি জিকির করবেন, আপনি আপনার দেহের মেরুদণ্ডকে খেয়াল করবেন। তাহলে ভয়ের কোনো কারণ নেই। আপনি যদি ভুলও করে থাকেন, কোনো ক্ষতি হবে না। সেই ভুল আপনার মেরুদণ্ড সারভাইভ করে নিতে পারবে, তার কারণ আপনার বডিকে ব্যালেন্স করছে এই মেরুদণ্ড। বাংলাদেশের একজন খুব প্রতিযশা অলি, একজন সাধক, তিনি অবশ্য মারা গেছেন 112 বছর বয়সে, এবং 112 বছর বয়সে তিনি একেবারে শক্ত সামর্থ্য ছিলেন, কাজকর্ম সবকিছুই করতেন। তিনি একবার জিকির প্রসঙ্গ নিয়ে আলাপ করছিলেন। আলাপ করার সময় তিনি জিকির করছেন, জিকির কিভাবে করতে হয় সেগুলো দেখাচ্ছেন, কিন্তু নিজে মাথা দুলিয়ে জিকির করছেন না। তখন তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি কেন মাথা ঝাঁকে জিকির করেন না? আমরা তো ইউটিউবে অনেক দেখে থাকি। তখন তিনি বললেন যে দেখেন, জিকির খুবই ভালো বিষয় আধ্যাত্মিকতার জন্য, কিন্তু বুঝে শুনে আপনাকে সেটা করতে হবে। আমি না করার কারণ হচ্ছে আমার চোখে সমস্যা ছিল,
1.5 বছর আগে আমি অপারেশন করিয়েছি, সেই কারণে আমি মাথা ঝাঁকিয়ে জিকির করি না। তার কারণ চোখের সাথে অনেক নার্ভের কানেকশন আছে, জিকির করতে গিয়ে সেই নার্ভের উপরে এফেক্ট হতে পারে, সেই কারণে আমি করি না। তাহলে আধ্যাত্মিকভাবে আমি আপনাকে জাস্টিফাই করলাম, সায়েন্টিফিক্যালি তো আপনাকে বুঝিয়ে দিলাম যে স্নায়ুতন্ত্রের ডিস্টার্ব হতে পারে। সে কারণে আপনি যখন জিকির করবেন অবশ্যই অবশ্যই মেরুদণ্ডে ফোকাস করে, মেরুদণ্ডে খেয়াল করে জিকির করবেন। কোনো প্রকার দুর্ঘটনা বা কোনো প্রকার সমস্যা হবে না। এমনকি আপনি যদি শিক্ষকতা পেশায় নিয়োজিত থাকেন, অনেক শিক্ষককে দেখবেন 45 মিনিটের লেকচার দেওয়ার পরে বলেন যে আমার মাথা ব্যথা করছে, মাথায় ডিস্টার্ব হচ্ছে। অনেকেই বলে থাকে। আমি যখন ক্লাস নেই আমাদের ফাউন্ডেশনে, আমি সকাল থেকে চিল্লাচিল্লি শুরু করি, কথাবার্তা শুরু করি, বিকেল 5টা পর্যন্ত আমি এক নাগারে লেকচার দিয়ে যাই। মাঝে টি ব্রেক, লাঞ্চ ব্রেক, নামাজের ব্রেক থাকে। এটা শুনে কয়েকজন অবাক হয়ে গেলেন, আপনি সারাদিন একা লেকচার দেন, আপনার কোনো হেল্পিং হ্যান্ড নেই? আমি বললাম, আমরা যে লেকচার দেই এটা হচ্ছে আধ্যাত্মিক বিষয় নিয়ে, মেডিটেশন বিষয় নিয়ে। এখানে সাপোর্টিং ব্যক্তি দিয়ে লেকচার দিলে সেটা কাজ হয় না, সেটা যারা ব্যবসা করেন তারা সেটা করে থাকে। হ্যাঁ, পাশে চেলা চামুন্ডা থাকে, তারা এক একজনে এক এক ধরনের কথা বলতে থাকে। আমি একাই লেকচার দিই এবং আমি জানি লেকচার কিভাবে দিতে হয়। যারা শিক্ষকতা পেশায় আছেন তারা যখন লেকচার দিবে মুখ দিয়ে কথা বলবেন, কিন্তু বডির ভাইব্রেশনটা রাখবেন মেরুদণ্ডে। অর্থাৎ আপনি যখন কথা বলেন তখন কিন্তু একটা ভাইব্রেশন হয়, আপনি খেয়াল করবেন এই ভাইব্রেশনটা আপনার মেরুদণ্ডে হচ্ছে। তার চেয়ে আরো ভালো হয় আপনি যদি খেয়াল করেন এই ভাইব্রেশনটা আপনার কণ্ঠনালী দিয়ে হচ্ছে, মেরুদণ্ড মাথা দিয়ে নয়, মাথার তালু দিয়ে নয়, কণ্ঠনালী দিয়ে আপনার এই সাউন্ড ভাইব্রেশনটি হচ্ছে। তাহলে দেখবেন আপনার মাথায় আর যন্ত্রণা হবে না। আমার কথা বলা অনেক মনে হয় বেশি হয়ে যাচ্ছে, আমি কমিয়ে ফেলি, কারণ আপনাদের প্রশ্ন আছে, অনেক প্রশ্নের উত্তর দিতে হবে। আমাদের তৃতীয় পয়েন্টটা হচ্ছে, অনেকে প্রশ্ন করেন, জানতে চান যে কখন মেডিটেশন করব, কখন জিকির করব, টাইমটা কিরকম। আমি একটা ধারণা দিয়ে দিই, আপনি সেই ধারণা অনুযায়ী নিজে নিজে বিচার বিবেচনা করবেন। আমাদের 24 ঘন্টা সময়ের মধ্যে এই দিনটা হচ্ছে আমাদের মূলত কাজের সময়। এই দিনটাকে 3টা ভাগে ভাগ করা যায়, সকাল, দুপুর এবং সন্ধ্যা। 3টা ভাগে ভাগ করা যায়। 3টা ভাগকে বলা হয় সত্যগুণ, রজগুণ, তমগুণ। তমগুণ মানে হচ্ছে খারাপ গুণ, সত্যগুণ হচ্ছে ভালো গুণ। তমগুণ হচ্ছে খাচ্ছি, দাচ্ছি, ঘুমাচ্ছি, চকচকে ব্লেডে দাড়ি কামাচ্ছি,
কোনো কিছুর সাথেও নাই, পাচ্ছেও নাই, জীবন চলছে, ধর্মকর্ম করছি, ব্যবসা বাণিজ্য করছি। এটাকে বলে রজগুণ। সত্যগুণের সাথে সম্পর্ক হচ্ছে সকালের, রজগুণের সাথে সম্পর্ক হচ্ছে দুপুরের, তমগুণের সাথে সম্পর্ক হচ্ছে আপনার সন্ধ্যার। সেজন্য সকালে উঠেই আমরা ভালো কাজ, শুদ্ধ কাজ এগুলো করি। আমরা কি করি? আমাদের জীবনের প্রয়োজনে আমরা বেরিয়ে পড়ি। কারণ সকালটা হচ্ছে সত্যগুণের, পবিত্র কাজকর্ম করার, পবিত্র হওয়ার বেস্ট টাইম হচ্ছে সকাল। সেই জন্যই সকালকে বলে সত্যগুণ। আমরা ধর্ম, কর্ম, পূজা অর্চনা সব কিছুই আমরা সকালকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি। ক্লিয়ার? দুপুরটা হচ্ছে, সন্ধ্যাটা হচ্ছে তমগুণ, খারাপ গুণ। সেজন্যই দেখবেন সন্ধ্যার সময় আর কেউ প্রকৃতিতে বিচরণ করে না। সন্ধ্যার সময় সবাই কি করে? গৃহে প্রবেশ করে। তার কারণ সবাই তমগুণ থেকে সত্যগুণে তারা ফিরে আসতে চায়, অর্থাৎ নিজ গৃহে, নিজ আবাসস্থলে ফিরে আসে। সেজন্যই সন্ধ্যার মুহূর্তের সব প্রার্থনাগুলোই হচ্ছে নিজেকে তমগুণ থেকে কিভাবে মুক্ত রাখা যায়, নেগেটিভিটি থেকে নিজেকে কিভাবে মুক্ত রাখা যায়, তার প্রার্থনা মূলত সন্ধ্যার সময় করে। দেখেন না, গ্রামে মানুষে বলে এই সন্ধ্যার সময় বাইরে থাকিস না, এই সন্ধ্যার সময় তাল গাছে নিচে থাকিস না, এরকম বলে না? তার কারণ কি? ঠিক সন্ধ্যার মুহূর্তটা হচ্ছে নেগেটিভিটির সময়। সে সময় নেগেটিভিটি খুব শক্তিশালী হয়ে পড়ে। এগুলোর সায়েন্টিফিক এক্সপ্লানেশন আছে, তো যাই হোক সেগুলো আমাদের দরকার নেই। সেই জন্যই সন্ধ্যার সময় নিজেকে প্রোটেকশনের প্রার্থনা করতে হয়। সকালবেলা নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, নিজেকে বিকশিত করার জন্য, নিজেকে আনন্দময় রাখার জন্য, নিজেকে ভালো রাখার জন্য সকালের প্রার্থনা খুব ইম্পর্টেন্ট। এখন প্রশ্ন করতে পারেন, তাহলে যারা আধ্যাত্মিক সাধনা করে তারা রাতকে কেন বেছে নেয়? আচ্ছা, কেন রাতকে বেছে নেয়? নিশ্চয়ই তার কারণ আছে। আচ্ছা, এইটা আজকে আলোচনা করব না, আপনারা একটু মনে রেখেন, আমার মনে থাকবে না, নেক্সট লাইভে আমরা আলোচনা করব। কারণ এটা একটু দীর্ঘ সময় আলোচনার ব্যাপার, এটার মধ্যে আধ্যাত্মিক অনেক বিষয় জড়িত আছে। আমাকে একটু মনে করিয়ে দিয়ে, যেমন গত সপ্তাহে আমি একটা বিষয়ে আলোচনা করতে চেয়েছিলাম, আজকে আমি ভুলে গেছি, আলোচনা করতে পারিনি। এই পয়েন্টসটা মনে রাখেন এবং আমাকে স্মরণ করিয়ে দিবেন, আমি আলোচনা করব কেন আধ্যাত্মিক সাধকেরা দিনকে ব্যবহার না করে রাতকে কেন ব্যবহার করে। তা যাই হোক, সকাল, সন্ধ্যা আমরা জানলাম, এবার দুপুর থাকে। দুপুরটা হচ্ছে সকাল এবং সন্ধ্যার মধ্যবর্তী সময়। এই সময় শারীরিক কাজ যত আপনি বেশি করবেন, আপনার সেই কাজের পটেনশিয়ালিটি, প্রোডাক্টিভিটি বৃদ্ধি পেতে থাকে। সেই জন্য ছাত্রদেরকে রাতে পড়তে বলা হয় যে সমস্ত সাবজেক্ট মুখস্থ করার সাথে সম্পর্ক, আর দুপুরবেলা ছাত্রদেরকে বলা হয় ম্যাথমেটিক্স, লেখালেখি, এই সমস্ত বিষয় করার জন্য। কারণ অঙ্ক, লেখালেখি এগুলোর সাথে দুপুরের সম্পর্ক।
রাতের সাথে সম্পর্ক এবং ভোর রাতের সাথে সম্পর্ক হচ্ছে আপনার কিসের? চিন্তার, মস্তিষ্কের, অর্থাৎ ব্রেনের মাঝে অ্যাবজর্ব করার সম্পর্ক। তাহলে আপনি ক্লিয়ার হয়ে গেলেন ছাত্রদেরকে আপনি কিভাবে হ্যান্ডেল করবেন। দেখুন, হিন্দুরা, সনাতন ধর্মের লোকেরা সকালবেলা পূজায় ফুল দেয়, রাত্রেবেলা কখনো পূজায় ফুল দেয় না। তার কারণটা কি? কারণ হচ্ছে যে সমস্ত ফুল সকালে ফোটে সেই সমস্ত ফুলের মধ্যে সত্ত্বগুণ থাকে। যে সমস্ত ফুল সন্ধ্যায় ফোটে তার মধ্যে তমগুণ থাকে। যে সমস্ত ফুল দুপুরবেলা ফোটে, যেমন দুপুরবেলা বলতে আমরা মধ্যরাতে দিকে ফোটে, সেই সমস্ত ফুলে রজগুণ থাকে। সেজন্যই পুজোতে বা আপনি যখন ঘরে ফুল ব্যবহার করেন সবসময় সকালে যে ফুল ফোটে তাকে ব্যবহার করেন। সন্ধ্যায় কখনো ঘরে কেউ ফুল এনে কখনো ফুল রাখে না। কারণটা কি বুঝতে পেরেছেন? আলো আধার, এই যে আলো আধার যে দুটো জিনিস, আলো হচ্ছে পজিটিভ, আধার হচ্ছে অন্ধকার, হচ্ছে নেগেটিভ। আপনার জীবনের সব জিনিসের ভিতরে এই পজিটিভ এবং নেগেটিভ এই দুটো জিনিস আছে। সবসময় পজিটিভ জিনিসকে নিয়ে কাজ করার চেষ্টা করবেন, সাথে নেগেটিভ জিনিসকে পজিটিভ করার চেষ্টা করবেন। কিভাবে করবেন সেটা এখানে আলোচনা করব না, এগুলো নিয়ে অনেক আলোচনা করেছে বিভিন্ন সময়। পজিটিভ হচ্ছে সীমিত, এই যে আলো হচ্ছে সীমিত, অন্ধকার হচ্ছে অসীম। তার মানে পজিটিভ হচ্ছে সীমিত আর নেগেটিভ হচ্ছে অসীম। আপনি যদি নেগেটিভকে বাদ দিয়ে শুধু পজিটিভ নিয়ে যদি আপনি চলেন তাহলে আপনার জীবনের সফলতা আসবে না। সেই জন্য দেখবেন সমাজে যারা খুব সৎ বলে বেড়ায় যে আমি জীবনে এত সৎ ছিলাম কিন্তু আমার জীবনে কোনো সফলতা আসেনি। কেন আসেনি? কারণ হচ্ছে এটাই, আপনার সৎ ভালো অর্থাৎ আলো, এই যে আলোকিত জীবন যে বলে সেটা তো একটা সীমিত, অর্থাৎ আপনি যতটুকু দেখছেন ততটুকুই। কিন্তু যেটা আপনি দেখছেন না, যেটা আপনার নেগেটিভ, সেটা তো হচ্ছে বিশাল জগৎ। এখন সেই নেগেটিভ জগৎকে, বিশাল জগৎকে আপনি রেখে দিয়ে আপনার সীমিত জগৎ নিয়ে যদি আপনি চলেন তাহলে আপনার জীবনে কোনোদিন উন্নতি হবে না। তাহলে আপনাকে কি করতে হবে? আপনার এই সীমিত জগৎকে নিয়ে চলতে হবে, পাশাপাশি এই নেগেটিভ জগৎকে আপনার জীবনে পজিটিভ করে ফেলতে হবে। এই নেগেটিভ জগৎকে, অন্ধকার জগৎকে কিভাবে পজিটিভ করে নিজের জীবনে ব্যবহার করা যায় সেটা আপনাকে জানতে হবে। দেখেন, একটা এক্সাম্পল দিয়ে বলি। আপনি বাজার থেকে যদি মাছ কিনতে যান, 1 পিস মাছ, 2টা মাছ, 3টা মাছ, 1 কেজি, 2 কেজি, 3 কেজি আপনি কিনবেন, এর বেশি কিনবেন না, কারণ টাকার সাথে সম্পর্ক তো, বেশি কিনলে তো বেশি টাকা লাগবে। কিন্তু আপনার যদি একটা জাল থাকে আর আপনি যদি মাছ ধরতে জানেন, তাহলে মাছ থাকে কোথায়? পানির নিচে। কোথায়? আলোর জগতে না, অন্ধকার জগতে, যেখানে আপনি দেখতে পাচ্ছেন না, সেই জগতে থাকে। সেই জগতে যদি আপনি জাল দিয়ে একবার মাছ ধরতে পারেন, তখন কি আপনি টাকার চিন্তা করেন? টাকার চিন্তা করেন না। তখন আর 1টা 2টা না, তখন 50টা 20টা মাছ আপনি ধরতে পারেন। বুঝতে পেরেছেন? এখানে একটা প্রশ্ন এসেছে, এই জন্যই বলি এত ভালো থেকে লাভটা কি হলো, এখন থেকে ভালো থাকবো না।
খুব ভালো কথা। আপনার স্বাধীনতা আছে, আপনি ভালো থাকবেন কি থাকবেন না এটা আপনার ব্যাপার। আপনি রাস্তার মাঝখান থেকে হাঁটবেন না আপনি রাস্তার পাশ দিয়ে হাঁটবেন, হ্যাঁ, সেটা আপনার ব্যাপার। হুম আপনি ভাত খাবেন কি খাবেন না সেটা সম্পূর্ণ স্বাধীনতা আপনার। আল্লাহ তাআলা আপনাকে সেই স্বাধীনতা দিয়েছে, সেই স্বাধীনতা অনুযায়ী আপনি চলতে পারেন, কিন্তু এটা আপনার স্বাধীনতা। কিন্তু এই স্বাধীনতা যখন আপনি প্রচার করতে যাবেন তখনই আপনি সৃষ্টির নিয়মের বাইরে চলে যাবেন, এবং সৃষ্টির স্রষ্টার নিয়মের বাইরে যখন আপনি চলে যাবেন তখন আপনি যত সাধকই হন আর যত বড় অলি হন আর যত পয়সাওয়ালাই হন, আপনাকে স্রষ্টার সামনে হাজির হতে হবে এবং আপনাকে কৈফিয়ত দিতে হবে। আপনার প্রশ্নের উত্তর হচ্ছে এটাই। তাহলে আমরা জানলাম আলো আধারের ব্যাপারটা, জানলাম ফুলের ব্যবহার জানলাম। সব শেষে এবার আসুন আমরা আরেকটা জিনিস, মজার জিনিস বলি, সেটা হচ্ছে আলোর ব্যবহার। এই যে আলো আধারের ব্যবহার বলেছি না, আধারকে কিভাবে আলোকিত করবে। আলোকে দেখেন না, আমরা এই সন্ধ্যা হলেই আমরা আলো জ্বালিয়ে দেই, বিভিন্ন অনুষ্ঠানে দেখেন না আমরা মোমবাতি জ্বালাই, বিভিন্ন দরগায় মোমবাতি জ্বালায়, জন্মদিনে মোমবাতি জ্বালায়, বিভিন্ন অনুষ্ঠানে মোমবাতি জ্বালায়। তার কারণটা কি? কারণ হচ্ছে আলো শক্তি, আলো হচ্ছে শক্তির প্রতীক, সেজন্যই আলোকে ব্যবহার করা হয়। এখানে আবার কিন্তু আছে, কিন্তুটা হচ্ছে আলো শক্তির প্রতীক, আলো আপনাকে জীবিত রাখে, আলো আপনাকে বাঁচিয়ে রাখে, এটা যেমন সত্যি, আবার আলোকে আপনার জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়, সারখার করে দেয়, এটাও সত্যি। যেমন গত আলোচনায় বলেছিলাম, আপনার জীবনের নেগেটিভিটিকে তাড়াতে হলে আপনি আলোকে ব্যবহার করবেন। তার কারণ হচ্ছে আলোর একটা শক্তি হচ্ছে ধ্বংসকারী, সে ধ্বংস করে দেয়, সে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয়। আপনি যদি আপনার জীবনের নেগেটিভিটিকে যদি তাড়াতে চান তাহলে তাকে জ্বালিয়ে পুড়িয়ে দিতে হবে। সেজন্যই আগুনকে ব্যবহার করতে বলেছিলাম। এই কথাটা বলার কারণ হচ্ছে এটা যদি আবার না বলে তাহলে আপনি কনফিউজড হয়ে যাবেন। আলোর দুটি গুণ, একটি হচ্ছে আপনাকে আলোকিত করে, আরেকটি গুণ হচ্ছে আপনাকে ধ্বংস করে দেয়, জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয়। সূর্যের দুইটি গুণ দেখেন, আপনি সূর্যের দিকে তাকাতে পারেন না, কিছুক্ষণ তাকিয়ে থাকেন আপনার চোখ নষ্ট হয়ে যাবে। আবার ওই সূর্যের আলো আপনার দেহে পড়ছে, আপনি বেঁচে আছেন। তাহলে প্রতিটি জিনিসেরই একটা ভালো দিক আছে, একটা খারাপ দিক আছে। যারা সাধক তারা জানে সূর্যের দিকে কিভাবে তাকিয়ে থেকে সূর্যের শক্তিকে ধারণ করতে হয়। এই সূর্যের 7টি রং আছে, এই 7টি রং মানে হচ্ছে 7টি আলো। এই 7টি আলোকে যদি আপনার জীবনে ব্যবহার করতে পারেন তাহলে খুব উপকার হয়। আমি সংক্ষেপে বলি, 7টি রং হচ্ছে 7টি রংধনুর রং। আপনি প্রতিদিন রাতে এই 7টি রংকে যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে আপনি আপনার জীবনে অনেক উপকার আপনি পেতে পারেন। এই যে আমি 6টা পয়েন্টস আপনাকে বললাম, কি কি উপকার কিভাবে ব্যবহার করবেন আমি বলছি। আমি এই যে 6টা পয়েন্টস বললাম, এই 6টা পয়েন্টস নিয়ে দীর্ঘ আলোচনা করা যায়, কিন্তু সংক্ষেপে কিভাবে ব্যবহার উপযোগী করা যায় আমি সেটা আপনাকে বলে দিলাম। 7টি মোমবাতি আপনি কিনবেন, পাওয়া যায় আজকাল, এগুলো প্রচুর পাওয়া যাচ্ছে। 7টি মোমবাতি 7 দিন আপনি জ্বালাবেন। কখন জ্বালাবেন? সকালবেলা না, সকালবেলা না, জ্বালাবেন ওই যে সন্ধ্যাবেলা। কারণ সন্ধ্যাবেলাটাই হচ্ছে নেগেটিভ সময়, কিছুক্ষণ আগে বললাম। ওই নেগেটিভকে আপনি বার্ন করবেন কিভাবে? এই আলো দিয়ে, আলোর তাপ দিয়ে। কোন দিন কোন আলো দিয়ে বার্ন করবেন?
যে দিনের সাথে যে রঙের সম্পর্ক সেই রঙের মোমবাতি দিয়ে ওই দিনের নেগেটিভিটিকে বার্ন করবেন। কিভাবে? শনিবারের হচ্ছে ব্লু কালার, রবিবারের হচ্ছে ইয়েলো কালার, সোমবারের হচ্ছে হোয়াইট কালার, মঙ্গলবারের হচ্ছে রেড কালার, বুধবারের হচ্ছে গ্রিন কালার, বৃহস্পতিবারের কেহ বলে হলুদ কালার, কেহ বলে পিঙ্ক কালার, শুক্রবারের সাদা অথবা হলুদ, যে কোনো একটা, অথবা সাদা এবং হলুদ দুটো ক্যান্ডেল যদি একসাথে জ্বালান তাহলে শুক্রবারের কালারের এফেক্ট চলে আসে। অনেক কথাই বলে ফেললাম, বলবো না বলে ফেললাম। যাই হোক, হাতে সময় কম, আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করেন, আমি চেষ্টা করব কিছু উত্তর দেওয়ার। আমি আপনাদের কাছ থেকে প্রশ্ন আশা করছি। আপনাদের কি কারো কোনো প্রশ্ন নেই? কোনো প্রশ্ন তো আমি দেখছি না। আচ্ছা, ফারহানা কাদেরীর এখন ভালো থাকার শখ জেগেছে আমার লেকচার শুনে। একটু আগে বলেছিলেন যে ভালো থেকে কি লাভ, এখন থেকে ভালো থাকবো না। এখন প্রশ্ন করেছেন সাদা মোমবাতি কিনে কালার করে দিলে রং দিয়ে তবে কি হবে? হ্যাঁ হ্যাঁ হবে, অবশ্যই হবে। হ্যাঁ, আপনি যদি মোমবাতি কালার করে ব্যবহার করেন অবশ্যই উপকার হবে, অবশ্যই উপকার হবে। আপনি কালার করলেন সেটা মূল বিষয় না, মূল বিষয় হচ্ছে রঙের ইফেক্ট। এখানে একটি প্রশ্ন এসছে যে নেগেটিভিটিকে কিভাবে পজিটিভ করে জীবনে প্রয়োগ করব। আমি যে 6টা পয়েন্টস বললাম, 6টা পয়েন্টস বললাম, এই 6টা পয়েন্টসই তো হচ্ছে নেগেটিভিটিকে পজিটিভ করার উপায়। আপনি একটু ভালো করে খেয়াল করুন। এরপরে একটা আলোচনা আসছে যে নিয়ত করে কি জ্বালাতে হবে। দেখুন, নিয়ত শব্দটা যখনই আমরা ব্যবহার করি তখন এখানে একটা ধর্মের ব্যাপার চলে আসে। তারপর অনেকে বলে নিয়ত করতে হবে, ধরনের অনেকের মধ্যে একটা মনস্তাত্ত্বিক কাজ করে। কারণ কিছু আরবি শব্দ ব্যবহার করলেই অনেকে এটাকে একটু ডিসলাইক করেন। কারণ আমাদের দেশে একটা ট্রেন্ড চলছে এখন, সেটা হচ্ছে যে রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলাটা এটা নিজেকে মানে কি বলা যায়, ফ্যাশনেবল মনে করে না। নিজেকে ফ্যাশনেবল মনে করার জন্য মাঝে মাঝে কিছু আপনার ধর্ম বিরোধী শব্দ টব্দ ব্যবহার করে থাকেন। যাই হোক, ওইটা আমাদের আলোচনার বিষয় না। নিয়তের কথা আপনি যেটা বলেছেন সেটা হচ্ছে, হ্যাঁ, যে কোনো কাজে ইন্টেনশন ইজ ইম্পর্টেন্ট। আপনি শুধু আমি এখন যে কথাগুলো বলছি সেটা না, আপনি পড়াশোনার ক্ষেত্রে, কাজকর্ম করার ক্ষেত্রে আপনার ইন্টেনশন ইম্পর্টেন্ট। ইন্টেনশন মানে মনে মনে ভেবে নেওয়া যে আমি এই কাজটি এখন করতে যাচ্ছি, আমি এই কাজটা ইনশাল্লাহ ভালোভাবে করব। এইটা ইন্টেনশন। আপনার ইন্টেনশন যদি খারাপ থাকে আপনি কোনো কাজেই ভালো করতে পারবেন না। সো ইন্টেনশন বা নিয়ত এটা খুব ইম্পর্টেন্ট।
এখানে কিছু প্রশ্ন এসছে, কিন্তু প্রশ্নগুলো আমি দেখতে পাচ্ছি না, এটাই তো একটা অসুবিধার কারণ হয়ে গেছে। লাইভে এগুলো আসছে না, কেন আসছে না আমি বুঝতে পারছি না। অনেকগুলো ভালো ভালো প্রশ্ন এসছে, আমি একটু দেখার চেষ্টা করি প্লিজ। মোমবাতিগুলো জেলে শেষ করাতে হবে নাকি জ্বালিয়ে কিছুক্ষণ রেখে আবার নিভিয়ে দেবেন? পুরোটা জ্বালানোই ভালো। এখানে একটি প্রশ্ন এসছে, আপনার লাইভে একটু আগে জয়েন করলাম, ধন্যবাদ আপনাকে। একজনের প্রশ্নের উত্তরে যা বলছেন ভালো লাগছে। লাইভটা কি আধ্যাত্মিক বিষয়ে, মোরাকাবা বিষয়ে জানতে চাই? আপনি পুরো লাইভটা দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন। কারণ আপনার প্রশ্নটাই হচ্ছে স্ববিরোধী প্রশ্ন। আগে আপনাকে বিষয়টা বুঝতে হবে। আপনি বলছেন বিষয়টা আধ্যাত্মিক নাকি মোরাকা বিষয়। আধ্যাত্মিক আর মোরাকাবা তো একই জিনিস। আপনি কি জানতে চান সেটা ঠিক করে আমাকে প্রশ্ন করেন। আরেকটি প্রশ্ন এসছে, জ্যোৎস্না রাতে রাতে থাকে, সেই ৮-১০ দিন খুবই ভালো সময় কাটে সর্বক্ষেত্রে, কিন্তু চন্দ্রের অন্ধকার সময়গুলো কাটে না, এমন কেন হচ্ছে এবং সমাধান কি যদি জানাতেন? জ্যোৎস্না মানে হচ্ছে অ্যাচিভিং, আর ব্ল্যাক মানে হচ্ছে হলো ত্যাগ করা, ডিটাচমেন্ট। জ্যোৎস্নার সময় আপনার ভিতরে সব জিনিস আসতে থাকে, বৃদ্ধি পেতে থাকে। আপনার যদি অসুস্থতা থাকে তখন অসুস্থতা বৃদ্ধি পেতে থাকে। আপনার জীবনে যদি সাকসেস থাকে ওই সময় সেই সাকসেসগুলো কার্যকরী বেশি হয়। আর ডার্ক টাইমে অর্থাৎ অমাবস্যার সময় কি হয়, তখন আপনার ডিটাচমেন্ট হতে থাকে, ত্যাগ হতে থাকে। তখন দেখবেন আপনার অসুস্থতা কিছু কিছু ক্ষেত্রে কমতে থাকে। যেমন বডি পেইন থাকলে কমতে থাকে, মাইগ্রেন থাকলে এগুলো কমতে থাকে, কারণ তখন কি হয়, মাইনাস হতে থাকে। এই প্লাস এবং মাইনাস এইটা ভেবে চিনতে আপনি যদি আপনার কাজকর্ম, আপনার যদি প্র্যাকটিস আপনি করে থাকেন, তাহলে দেখবেন আপনি উপকার পাবেন। এই যে যেমন ধরেন জ্যোৎস্না রাতে ইলিশ মাছ যদি ধরা হয়, সেই ইলিশ মাছের টেস্ট বেশি হয়। জ্যোৎস্না রাতের ইলিশ মাছের টেস্ট বেশি হয়, কারণ জ্যোৎস্না রাতের ইলিশের মধ্যে ওই গুণাগুণগুলো বেশি আসতে থাকে। যাই হোক, স্যার পড়া মনে রাখার ভালো উপায় কি বলবেন? আমি এটার উপরে একটা সেশন নেব। আমি অনেকগুলো টেকনিক আছে, পদ্ধতি আছে। আপনার পড়া মনে রাখার দুটো আমি টিপস বলি। সে দুটো না, আমি আপনাকে তিনটা টিপস বলে দেই খুব সংক্ষেপে। আপনি আপনার সন্তানকে পড়া শুরু করার আগে, পড়তে বসার আগে তাকে পানি খাওয়াবেন, বডিতে পানি খাওয়াবেন। এই জন্য বলা হয় খেলাধুলার পরে পড়তে বসতে হয় না, কারণ খেলাধুলা করার পরে হয় কি, বডিতে পানির পরিমাণ কমে যায়, সেই জন্য তার মুখস্থ করার অ্যাবিলিটিটা কমে যায়। সেই জন্য খেলাধুলা পরেই পড়তে বসতে হয় না, কিছুক্ষণ রেস্ট নিতে হয়। সেই জন্য পড়াশোনার আগে আপনি কি করুন, আপনার সন্তানকে পানি খাওয়াবেন, 1 নাম্বার। 2 নম্বর হচ্ছে পড়াশোনায় বসার আগে ডান নাক, আমি ডান নাক বলছি, আমার এই ছবি খেয়াল করেন না, পিকচার, কারণ পিকচার কিন্তু উল্টো আসে লাইভে। ডান নাকে বন্ধ করে বাঁ নাকে আপনার সন্তানকে 5 মিনিট ব্রিদিং প্র্যাকটিস করাবেন প্রতিদিন। যখনই পড়তে বসবে, সেটা সকাল হোক, দুপুর হোক, সন্ধ্যা হোক, ডান নাক বন্ধ করে বাঁ নাক দিয়ে নেবেন। আপনার যদি টিচার হন, আপনি ক্লাসে ঢুকে সব ছাত্রী বলে, ডান নাক বন্ধ করে বাঁ নাক দিয়ে শ্বাস নিতে থাকো। হ্যাঁ, আপনি গল্প করতে থাকবেন আর ওদেরকে বলবেন তুমি শ্বাস নিতে থাকো, না শ্বাস নিতে থাকো।
তাহলে দেখবেন ওই ছাত্র আপনার প্রতি মনোযোগী হবে এবং আপনি যা বলবেন সেটা সে মনে রাখতে পারবে। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে আপনি বাচ্চার পড়ার টেবিলে নিম পাতা রাখবেন, নিম পাতা। কারণ নিম পাতার কালার হচ্ছে সবুজ। সবুজ পড়াশোনার সাথে মানে যে কোনো বিষয়ের সাথে কানেকশন ভালো তৈরি করে সবুজ। সেই জন্য আমাদের নবীজির সবুজ প্রিয় রং ছিল সবুজ। এবং আপনার নিম পাতার ভিতরে একটা সেন্ট আছে, স্মেল আছে। ওই স্মেলটা মানুষকে কোনো বিষয়ের প্রতি আকর্ষণ তৈরি করে। 3টা পয়েন্টস আমি বললাম আপনাকে। এই তো মোটামুটি প্রশ্ন এসছে। রাতের সাধনায় কি ইলেকট্রিসিটি লাইট নাকি মোমবাতি ব্যবহার করা যায় এবং কি কালার মোম? সাদা কালারের মোমবাতি ব্যবহার করবেন রাতের বেলা। সাদা কালারের মোমবাতি। ইলেকট্রিসিটি বা মোমবাতি কোনটা আপনি ব্যবহার করবেন? ন্যাচারালি মোমবাতি ব্যবহার করা ভালো, কারণ মোমবাতিটা প্রাকৃতিক আর ইলেকট্রিসিটিটা তো হচ্ছে একটা আর্টিফিশিয়াল। সেই দিক বিবেচনা করলে মোমবাতি ব্যবহার করা ভালো। তবে মোমবাতি ব্যবহার করা ক্ষেত্রে কিছু নিয়ম পদ্ধতি আছে, সেগুলো আপনার মেনে চলা ভালো। তবে সাদা রঙের অথবা 7 রঙের মোমবাতি ব্যবহার করতে পারেন। তবে কালো এবং নীল কখনোই 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 ব্যবহার করবেন না। এই মোটামুটি প্রশ্ন। আর তো কোনো আমি প্রশ্ন স্যার বড় পীর নিয়ে কিছু বলেন সংক্ষেপে। না, এই সমস্ত বিষয় নিয়ে এখানে আলোচনা আমি করতে চাই না। এগুলো আলোচনা শুনতে চাইলে আমাদের সেন্টারে আসবেন, আমরা এগুলো নিয়ে তখন আলোচনা করব। কিছু কিছু আলোচনা আছে ওপেনলি আলোচনা করাটা উচিত না। আর তো আমি কোনো কি বলা যায় প্রশ্ন দেখছি না। আমি প্রশ্ন পেলে তো আমি উত্তর দিতে পারতাম। এখানে হুমায়ুন সাহেব একটা প্রশ্ন করেছিলেন, কিন্তু আমি প্রশ্নটা খুঁজে পাচ্ছি না। আমি একটু খুঁজে বেড়াচ্ছি, দেখছি না আমি প্রশ্নটা। আমাদের সেন্টার কোথায় লাইভে লেখা আছে। হুমায়ুন সাহেবের মনে একটা ভালো প্রশ্ন এসছে, কিন্তু প্রশ্নটা আমি খুঁজে পাচ্ছি না এখানে। এখানে ফারহানা কাদেরি প্রশ্ন করছেন, ঠান্ডা থেকে বাঁচার উপায় কি? ঠান্ডা থেকে বাঁচার উপায় হচ্ছে আপনি বা নাক চেপে বসে থাকবেন, দেখবেন ঠান্ডা কমে যাবে। স্বর্গে হুমায়ুন সাহেব বলছেন, আজকে 500 বছরের মধ্যে
দীর্ঘতম চন্দ্রগ্রহণ, চন্দ্রগ্রহণকালে আমাদের কিছু করণীয় আছে কি? না, এগুলো নিয়ে খুব মাথা ঘামাবেন না, এগুলো নিয়ে আমাদের কোনো করণীয় কিছু না। এগুলো প্রকৃতিগত ব্যাপার, প্রাকৃতিকভাবে হতে থাকবে। আর সৃষ্টিকর্তা আমাদের ভিতরে এই প্রাকৃতিক বিষয়ে সেলফ প্রোটেকশন তৈরি করে দিয়েছেন, এগুলোর মধ্যে তেমন কিছু না। আপনি মেডিটেশন করতে চাইলে করতে পারেন, কোনো অসুবিধা নাই। মেডিটেশন করার আগে নিজেকে প্রোটেকশনে নিয়ে নেবেন, প্রোটেকশনে নিয়ে মেডিটেশন করবেন। আর অবশ্যই আমি প্রোটেকশন নিয়ে কখনো আলোচনা করিনি, আমি একদিন সুযোগ পেলে আমি আলোচনা করব যে মেডিটেশনের আগে কিভাবে নিজেকে প্রোটেক্ট করে নিতে হয়। ফয়সাল আহমেদ সাহেব বলেছেন আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন প্লিজ। আচ্ছা, ইনশাল্লাহ আমি অ্যাকসেপ্ট করব। সাত দিনে সাত রঙের কাপড় পরিধান করার হ্যাঁ, আপনি দিনের সাথে তাল মিলিয়ে আপনি ড্রেস কোড মেনটেন করতে পারেন। কোন দিনের জন্য কোন ড্রেস কোড মেনটেন করবেন, আমি মোমবাতির কালার যেটা বলেছি, যে দিনের জন্য যে কালার, সেইভাবে আপনি ড্রেস কোড মেনটেন করতে পারেন। শুধু এটা খেয়াল রাখবেন, শনিবার দিন আমি ব্লু কালার পরবেন অথবা ব্ল্যাক কালার পরবেন, ব্ল্যাকের সাথে একটু হোয়াইট মিক্স করে পরবেন। অন্যান্য দিনে আমি কালার কোড অলরেডি বলে দিয়েছি। তাহলে 9:30 বেজে গিয়েছে। আগামী কিছুদিনের মধ্যে এইচএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তাদের জন্য বিশেষ করে আগামী বৃহস্পতিবার থেকে প্রত্যেক প্রার্থনায় তাদের জন্য প্রার্থনা করা হবে। আপনাদের আত্মীয় স্বজন পরিচিত কেহ যদি এইচএসসি পরীক্ষা দিয়ে থাকেন, অর্থাৎ প্রস্তুতি নিচ্ছেন পরীক্ষা দিবেন, সেরকম যদি কেউ থেকে থাকেন, তাহলে কালকের আমরা নামের লিস্ট দেব, সেখানে আপনি নাম বয়স লিখে দিতে পারেন, আমরা প্রার্থনা করব। এটা আমাদের একটা বিশেষ ঘোষণা। মোমবাতি শেষ না হওয়া পর্যন্ত কি মোরাকাবা চলতে থাকবে? আমি আমার আলোচনার মধ্যে মোরাকাবার প্রসঙ্গটিকে আমি এনেছি, আমার প্রশ্ন হচ্ছে সেটা। আমি আপনাকে জ্বালাতে বলেছি, আমি একবারও আপনাকে জি এসএসসি পরীক্ষার্থীদের জন্য নাম দেওয়া যাবে। এখন এসএসসি পরীক্ষা মনে হয় চলছে বা শেষ হয়ে গেছে। হ্যাঁ, অবশ্যই। জলতত্ত্ব, পৃথিবী তত্ত্ব এবং শ্বাস প্রশ্বাস নিয়ে কিছু বলুন। আচ্ছা, আমি কোনো একটা সেশনে আলোচনা করব, আমি নোট করে রাখবো এটা, কারণ এটা আলোচনা করতে গেলে একটা সেশন দরকার হবে। হ্যাঁ, পরীক্ষা চলছে ভালো, আপনি নাম দিয়ে দেন, বৃহস্পতিবারে আমরা প্রার্থনা করব। এইচএসসি এসএসসি বোথ যারা পরীক্ষা দিচ্ছেন তাদের নাম আপনি দিতে পারেন, সবাইকে জানিয়ে দিন। যারা যারা পরীক্ষা দিচ্ছে তাদের ফাদার মাদারকে জানিয়ে দেন যেন তারা নাম দেয়, অথবা আপনি নাম কালেকশন করে আমাদের এখানে নাম লিখে দিতে পারেন। তাহলে আপনি একজনের যদি উপকার করেন, তাহলে আপনারও উপকার হবে। এটা আমাদের একটা ঘোষণা ছিল। আর আমি বলেছিলাম আপনাদেরকে যে বই লেখালেখির বিষয়ে, এই বিষয়ে আমাদের কাজ এগিয়ে চলছে। আমাদের দু একজন সদস্য, আমাদের শুভাকাঙ্ক্ষী আমাকে সহায়তা দিচ্ছেন।
এবং আমিও ইনভলভ হয়েছি। আমি মৌলানা রুমির উপরে একটা বই লেখার সিদ্ধান্ত নিয়েছি। কোন বিষয়ে আমি লিখব মোটামুটি আমি ঠিক করেছি। তার মধ্যে মৌলানা রুমির উপরে আমি লিখব। বাংলাদেশে মৌলানা রুমির উপরে প্রচুর বই লেখা হয়েছে, কিন্তু সেই বইগুলোর মূল বিষয় হচ্ছে প্রেম। মৌলানা রুমির যে প্রেমের জগতে বিচরণ করেছেন শামস তাবরেজির সাথে, সেই বিষয়, এই প্রেমের জগতে বিচরণ করে তিনি কিভাবে স্রষ্টামুখী হয়েছেন, সেই বিষয় নিয়ে বাংলাদেশে প্রচুর লেখালেখি হয়েছে। আমি সেই প্রসঙ্গে লিখব না। আমি লিখব একটু ভিন্ন বিষয়ে। তার কারণ আমার প্রিয় মানুষ হচ্ছে মৌলানা রুমি, কিন্তু মৌলানা রুমির প্রেম দিয়ে আমি কি করব? মৌলানা রুমির প্রেম দিয়ে তো মৌলানা রুমি নিজে আলোকিত হয়েছে। মৌলানা রুমির প্রেম দিয়ে মৌলানা রুমি শামস তাবরেজির মাধ্যমে মৌলানা রুমি আলোকিত হয়েছেন। তা আমার কি হবে? আমার কি হবে এটা জানতে হলে মৌলানা রুমি এই প্রেমের মধ্য দিয়ে কি পদ্ধতিতে সাধনা করেছেন, কি টেকনিকে সাধনা করেছেন, তার উপরে বাংলাদেশে আজ পর্যন্ত কোনো বই লেখা হয়নি। আজ পর্যন্ত একটা বই আমি খুঁজে পাইনি যে মৌলানা রুমি কি এই যে তার প্রেম, এই প্রেমকে দিয়ে কি পদ্ধতিতে, কি টেকনিকে তিনি সাধনা করেছেন। আমি আজ পর্যন্ত কোথাও কোনো বইতে, বাংলাদেশে মসনবী শরীফ নিয়ে অনেক গবেষণা হয়েছে, অনেক অনেক ভালো উঁচু মানের গবেষণা হয়েছে, আবার অনেক রাবিশ গবেষণা হয়েছে, কিন্তু কোথাও মৌলানা রুমি রাতের অন্ধকারে কি প্র্যাকটিস করতেন কেহ লিখে যাননি। আমি সেই বিষয়ে আমি লিখব। মৌলানা রুমির আধ্যাত্মিক সাধন প্রণালী। আমি এই প্রেম নিয়ে কিচ্ছু লিখব না। এগুলো নিয়ে প্রচুর বাংলাদেশে অনেক বড় বড় মহারথী, বিশেষজ্ঞ, গবেষক, সাহিত্যিকরা লিখে গেছেন। আমি খুব ছোট্ট বিষয় নিয়ে লিখব, সেটা হলো মৌলানা রুমি রাতের আধারে তিনি কি করতেন। আমি হাতে কলমে ছবি এঁকে এঁকে আমি বই বের করব। আমি চিন্তা ভাবনা শুরু করেছি। এবারের বই মেলাতে হবে না, 2022 সালের বই মেলাতে যাবে। হয়তো তার আগে যদি দেখি, আমি রেডি করতে যদি পারি, তাহলে যাবে প্রকাশকের হাতে ইনশাল্লাহ। আপনারা একটু দোয়া করবেন, কারণ এই লেখালেখি আমার কোনো নিয়ন্ত্রণ নাই, আমার কন্ট্রোল নাই। ওখান থেকে যতক্ষণ পর্যন্ত ইনস্ট্রাকশন না আসবে আমি ততক্ষণ পর্যন্ত লিখতে পারবো না। আত্মসমর্পণ নিয়ে যদি কিছু লিখতেন, গুরুর কাছে শিষ্যের আত্মসমর্পণ। আচ্ছা, এগুলো অনেক জটিল বিষয়, তাত্ত্বিক বিষয়। আচ্ছা, চেষ্টা করব কোনো সময় আলোচনা করার।
মাকসুদা আক্তার, বা অপেক্ষায় থাকলাম। ধন্যবাদ আপনাকে। দোয়া করবেন যেন লিখতে পারি। আমি চিন্তা ভাবনা শুরু করেছি, আগাবে ইনশাল্লাহ, কারণ আমি একটু এটাতে ইন্টারেস্ট পাচ্ছি। দেখা যাক। আরও দু একটা বই আমাদের প্রসেসে আছে, কাজ চলছে, আরও দু একটা বই কাজ চলছে। দেখা যাক আমরা কতদূর ইনশাল্লাহ যেতে পারি। এছাড়া আমার যে দুটো বই ইতিমধ্যে প্রকাশিত আছে, মার্কেটে নেই, শেষ হয়ে গেছে দুটো বই। দেখা যাক সেটা কি হয়। আমি দিয়েছি প্রকাশককে, একজনকে আবার নতুন করে প্রকাশ করার জন্য। এখন যদি প্রকাশক করেন তাহলে সেটা আপনি নতুনভাবে হয়তো মার্কেটে পেতে পারেন। ইনশাল্লাহ দেখা যাক। যাই হোক, অনেক কথাই বললাম আজকে, একটু ফ্রি মোডে। তা আপনারা মওলানা নবীর বই লেখা আমাদের জন্য অনেক অনেক উপকারে আসবে ইনশাল্লাহ। হ্যাঁ, উপকারে আসবে অবশ্যই। তার কারণ আমি প্র্যাকটিস নিয়ে লিখবো, আমি প্রেম নিয়ে লিখবো না। প্রেম নিয়ে যথেষ্ট কথাবার্তা হয়েছে। আর আমি একটু হিংসুটে মানুষ, তো সেই জন্য বলেছি যে এই হিংসুটে হচ্ছে প্রেমের হিংসুটে, জাগতিক হিংসুটে না। সেটা হচ্ছে যে মওলানা রুমি শামস তাবরিজির সাথে প্রেম করেছে, মওলানা রুমি প্রেম করে তার কাছ থেকে সব শক্তি মওলানা রুমি নিয়ে নিয়েছেন। তা আমার কি হবে? আমি তো আর শামস তাবরিজির কাছ থেকে প্রেম নিতে পারি না। তাহলে আমাকে জানতে হবে যে শামস তাবরিজির কাছ থেকে মওলানা রুমি যে প্রেম আদায় করে নিয়েছেন, কি টেকনিকে আদায় করেছেন, সেই টেকনিকগুলো যদি আমি জানতে পারি তাহলে আমার জন্য খুব সুবিধা হবে। তাহলে আমি স্রষ্টার সাথে আমি কানেক্ট করতে পারবো ভালো করে। আমি সেই টেকনিকগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। আশা করি বইটা সবার কাছে সুখপাঠ্য হবে। তাহলে আজকের এখানেই রাখি। ভালো থাকেন, সুস্থ থাকেন। সব সময় বলুন, আছি ভালো, আছি বর্তমানে, আছি সত্যে। যারা আমার লাইভের সাথে থাকে তাদের জিকির হচ্ছে আছি ভালো, আছি বর্তমানে, আছি সত্যে। আপনি যে কোনো সমস্যা করেন, যে কোনো কাজে, যে কোনো চিন্তায়, যে কোনো চেতনায়, যে কোনো অনুভূতিতে, যে কোনো ভালো লাগায়, আছি ভালো, আছি বর্তমানে, আছি সত্যে। আপনি যদি সময়কে আপনার নিয়ন্ত্রণে নিতে পারেন, আর কিচ্ছু করার দরকার নেই। সময়কে আপনার নিয়ন্ত্রণে নিতে হবে। সময়কে নিয়ন্ত্রণ করার দ্য বেস্ট ওয়ে, দ্য বেস্ট ওয়ে হচ্ছে আছি ভালো, আছি বর্তমানে, আছি সত্যে। এর উপরে আর কোনো ওয়ে বাংলাদেশের মেডিটেশনে নেই নেই নেই। যদি থাকে আমাকে দেখান, আমি সেটা মেনে নেব। এখন পর্যন্ত আছি ভালো, আছি বর্তমানে, আছি সত্যে আমি যে পদ্ধতিতে প্র্যাকটিস করতে বলেছি, সেই পদ্ধতিতে প্র্যাকটিস করে অনেকেই সফল কাম হয়েছেন, লক্ষ্যে পৌঁছাতে পেরেছেন। মনে রাখবেন, আপনি এই পৃথিবীতে বসবাস করছেন। আপনি জরা জীর্ণ, অসুখ বিসুখ, দুঃখ কষ্ট, অর্থনৈতিক অসচ্ছলতা, এগুলো থেকে আপনার কোনো মুক্তি নেই। এখানে একজনে লিখেছেন, আমরা শামস লালমাটিয়ার কাছ থেকে পেয়ে চলেছি অনেক কিছু, আলহামদুলিল্লাহ। আমার নামও কিন্তু শামস তাবরেজ। আপনারা কি জানেন শামস তাবরেজের আসলে নাম কি? তার নামের সাথে কিন্তু আমার নামের মিল আছে। শামস তাবরেজের অ্যাকচুয়াল নাম হচ্ছে শামস উদ্দিন, তাবরেজ না। তাবরেজটা হলো একটা লকব। তার নাম হচ্ছে শামস উদ্দিন। আমার নাম হচ্ছে মোহাম্মদ হাসান শামস উদ্দিন। আমার নামের মধ্যে কিন্তু শামস তাবরেজ আছে। শামস তাবরেজের কিন্তু একটা বৈশিষ্ট্য আমার মধ্যে আছে। শামস তাবরেজ কিন্তু খুব জ্বালালি ছিলেন, খুব গরম ছিলেন শামস তাবরেজ। এই জন্য শামস তাবরেজের পাশে কেউ ভিড়তে পারত না। যাক, আমার বইয়ের মধ্যে এই ঘটনা কিছু থাকবে। তা যেটা বলছিলাম, কি জানি বিষয় বললাম, এই যে ভুলে গেলাম। একটা খুব ভালো বিষয় বলছিলাম। যাই হোক, আমার আর খেয়াল নেই।
কি বিষয়টা জানি কি ছিল, খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আমি আলোচনা করছিলাম। আমাকে একটু স্মরণ করিয়ে দিতে পারেন? আমাকে একটু স্মরণ করিয়ে দেন, আমি কি বিষয় নিয়ে জানি কথা বলছিলাম। আচ্ছা, যাই হোক, আচ্ছা, অনেক রাতও হয়ে গেছে, আর কথা বাড়াবো না। ইনশাল্লাহ, যেটা বলছিলাম, সব সময় আছি ভালো, আছি বর্তমানে, আছি সত্যি। আপনি যদি সময়কে একবার নিয়ন্ত্রণে আনতে পারেন। ও, যেটা বলছিলাম মনে পড়েছে, সেটা হচ্ছে যে এই পৃথিবীতে আপনার যখন বসবাস করছেন, আপনার দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, ব্যথা এগুলো থাকবেই, এ থেকে আপনার মুক্তি নাই। বৃষ্টি পড়বেই, বৃষ্টিকে আপনি থামাতে পারবেন না, বন্ধ করতে পারবেন না, কিন্তু আপনি যেটা পারবেন সেটা হচ্ছে একটা ছাতা ধরতে। ছাতা যদি ধরা আপনি জানেন, তাহলে বৃষ্টি পড়বে, কিন্তু বৃষ্টিটা আপনার গায়ে পড়বে না, সেটা ছাতার উপর দিয়ে গড়িয়ে যাবে। আছি ভালো, আছি বর্তমানে, আছি সত্যে, এটা হচ্ছে ওই ছাতা। এই ছাতা যদি আপনি ধরে রাখতে পারেন, তাহলে দুঃখ, কষ্ট এগুলো থাকবে, কিন্তু আপনাকে ডিস্টার্ব করবে না। আপনি সমস্যা পড়ছেন, আপনি বিচলিত হবেন না। আপনি অসুখে ভুগছেন, স্রষ্টার উপরে আপনার ভরসা থাকবে, আপনি রোগ মুক্ত হবেন। আপনি বিপদে পড়েছেন, স্রষ্টা আপনাকে পথ দেখিয়ে দেবেন। তার জন্য কি করতে হবে? তার জন্য স্রষ্টা মুখাপেক্ষী হতে হবে এবং বলতে হবে, আছি ভালো, আছি বর্তমানে, আছি সত্যি। এই বলে আজকের আলোচনা এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে ইনশাল্লাহ।